আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ডিএসি ব্রড ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা প্রিভিয়াস ব্যাক টেস্টিংটা একটু দেখবো, ফিউচারে পিবিএস এসে কীভাবে মার্কেট রিঅ্যাক্ট করছে নির্দিষ্ট কোনো প্যাটার্ন বা কোনো চ্যানেল মেনটেন করে, এবং আগামী দিনগুলোতে সেটা আমরা হয়তো 2-3 বছরের মুভমেন্টটা আমরা একটু ফিউচার প্রেডিক্ট করার চেষ্টা করব। তো এখানে 200 ইএমআইটা হলো ইয়েলো কালারের, 100 ইএমআইটা হলো হোয়াইট কালারের এবং ব্লুটা হলো 55। আমরা এখানে উইকলি ক্যান্ডেলটা একটা ইউজ করে নিচ্ছি। উইকলি ক্যান্ডেলটা ইউজ করে নিয়ে যদি আমরা দেখি বর্তমান, যদি আমরা প্রেডিক্ট দেখি, তো বর্তমানে এটা আমাদের হায়ার হাই যে ব্রেকআউট, হায়ার লো যেটা আমাদের একটা হিউজ একটা লং টাইম ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডটা জুলাই মাসের 13 তারিখ ব্রেকআউট করে ফেলছে। ব্রেকআউট করার পরে মানে এখান থেকে মোটামুটি কনফার্মেশন হয়ে যায় আমরা আমাদের লোয়ার লো হয়তো দেখার প্রবাবিলিটিও আমরা হয়তো শেষ করে ফেলছি। তো এইটা ব্রেকআউট করার পরে মার্কেটটা একটা বড় একটা চ্যানেলের ভিতরে ঢুকে গিয়েছে। এখন আমরা যদি সেই চ্যানেলটা একটু দেখার চেষ্টা করি, এটা এখন ফেলে দিলাম। এখন আমরা যদি একটু মিনিমাইজ করে দেখি, মার্কেট একটা আমাদের ডিএসি ব্রড ইন্ডেক্স 2009 সাল থেকে যদি ধরি, তো একটা চ্যানেল মেনটেন করে সে লোয়ার হাই বা হায়ার হাই তৈরি করতেছে। যদি হায়ার হাই যদি আমরা বলি, হায়ার হাই হয়তো নেক্সট হাইটা হয়তো এখানে হতে পারে। আর লোয়ার লো যদি বলি, লোয়ার হাই, তারপর এটা ব্রেকআউট করলো একটা কারেকশন, আবার এইটা যদি লো ধরি এইখানে হয়তো আর একটা লোয়ার হাই। তো মার্কেট এখন দেখা যাচ্ছে ডিএসি ইন্ডেক্সটা একটা এরকম একটা চ্যানেল মেনটেন করে চলতেছে। এখন ব্রেকআউট যেটা বলতেছি, যে এখন যদি পিভিএস যদি আমরা দেখি, 2009 সালে যখন 9 নভেম্বর থেকে যখন এই উইকলি ক্যান্ডেলে হায়ার লোতে যখন ব্রেকআউট করে ফেলে এখান থেকে, এবং এইটা দুইটা সুইনের লো দিয়ে যদি আমরা যে চ্যানেল ধরি, যে লোটা ব্রেকআউট করার পরেই কিন্তু মার্কেট বুললান বলি বা আপ ট্রেন্ড বলি সেটা কন্টিনিউ করতেছিল। তারপর 10-এর যে কারেকশনটা আসলো, সেই কারেকশনে যখন হায়ার লো তৈরি করতে করতে মার্কেট 2013 জুলাইতে এসে যখন সে হায়ার লোটা ব্রেকআউট করে হায়ার হাই তৈরি করলো, মার্কেট তখন কিন্তু আপ ট্রেন্ডেই ছিল। আপ ট্রেন্ড করার পর আমাদের এখানে তো সুইং ট্রেডিং করার একটা সুযোগ দিছে। 2013 জুন থেকে হয়তো বা ধরি 14 অক্টোবর, মানে অলমোস্ট 14 মাস থেকে 17 মাসে আমরা এখানে একটা ট্রেডিং, মেজর কোনো বুলরান না পেলেও আমরা ট্রেডিং করতে পারছি। তারপরে মার্কেট যখন আবার 14 পরে যখন হায়ার লো তৈরি করতেছিল, তারপর ব্রেকআউট করলো 15 জুনে, এবং অন দ্যাট মোমেন্ট সে লোটা তৈরি করে ফেললো সেই চ্যানেলের সাপোর্ট থেকেই, ডাইনামিক সাপোর্ট থেকে। ব্রেকআউট করার পর আমাদের আর একটা ট্রেডিং দিল, কিন্তু মার্কেট আবার সেই চ্যানেলটা কিন্তু ব্রেকআউট করে যেতে পারলো না। এটা তো 16 এপ্রিল, সেই চ্যানেলের ভিতরেই সে আবার হায়ার হাইটা যখন ব্রেকআউট করলো, আমরা কিন্তু আর একটা বুললানের মতন পেলাম, যেটা 16 জুন থেকে ধরে নেই যে হয়তো 17 সেপ্টেম্বর, 1 বছর 2 মাস বা 3 মাসের মতো। আবার যখন 17 সেপ্টেম্বরে যখন মার্কেট আরেকটা ডাউন ট্রেন্ড তৈরি করতেছিল, সেই জায়গাটাও কিন্তু হয়তো আমাদের সেই চ্যানেলের একটা হায়ার হাই বা ডাইনামিক রেজিস্ট্যান্স কিন্তু সে এখানে হিট করলো। তো এই পর্যন্ত সব কিছুই আমরা কিন্তু একটা নিয়মের মধ্যে ফেলতে পারতেছি, যে মার্কেট কিছুটা লং টার্ম ভিউতে একটা নিয়ম দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা দেখি 18 পর যখন পড়া শুরু করলো হায়ার লো তৈরি করতে, এইখানে একটা জাস্ট একটা পুল ব্যাক হয়েছে 18-তে। তো সেইটা যদি আমরা নিচ থেকে আরও কিছু ইন্ডেক্স কারেকশন হওয়ার পরে যদি এখানে যদি ব্রেকআউটটা দেখতে পারতাম, এই ব্রেকআউটটা যদি 5300-তে না থেকে আরও 200-300 ইন্ডেক্স পরে যদি ইন্ডেক্সটা হইতে পারতো, তাহলে হয়তো আমরা এই বুলরনটা, এই যে পুল ব্যাকটা যেটা হলো, সেটা হয়তো আমরা টেকনিক্যালি এখান থেকে কিছু ট্রেড নিতে পারতাম। এইটা ছিল হায়ার হাই ভেঙছে, মানে ব্রেকআউট হয়েছে সেই হিসাবে এখানে কিছু নেওয়া যায়। কিন্তু তারপরে 20-এর পরে তারপর যে হায়ার লো তৈরি করতেছিল, কোভিডের আসলো,
কোভিড আসার পরে কিন্তু চ্যানেলটা ব্রেকআউট করে ফেললো। কোভিড আমরা হয়তো জানতে পারছি 2020-এর 9 ডিসেম্বরের দিক থেকে, কিন্তু তার আগেই এটা আমাদের এখানে একটা ফলস সিগন্যাল দিছিল। যদি আমরা ক্যান্ডেল দেখতে চাই, এটা একটা ডোজি ডোজি টাইপের ক্যান্ডেল দিয়ে একটা ফলস সিগন্যাল দিল, কিন্তু যেখানে আমরা অবশ্যই যদি ওই মোমেন্টে যদি ট্রেড করতাম বা ইনভেস্ট করতাম, আমরা অবশ্যই এখানে হয়তো ইনভেস্ট নিতাম। কারণ এইরকম ক্যান্ডেল উইকলিতে একটা ডাইনামিক সাপোর্টে পেলে একটু ইনভেস্ট করতেই হবে, সেটা 20% করি বা 30% চাই করি। কিন্তু এইখানে কিন্তু আমাদেরকে মার্কেট একটা ফলস মানে ফলস বাউন্স বলুন বা একটা ব্রেকআউট হয়ে গেল। ব্রেকআউট হওয়ার পরে কিন্তু আমাদের এখানে এসএলগুলো হিট করে ফেললো। এসএলগুলোর উপর মার্কেট এত লং টাইমের জন্য আবার ডাউন ট্রেন্ড চলে গেল। ডাউন ট্রেন্ড চলে যাওয়ার পরে আমরা যদি এই হাইটা ধরি, এইখানেও আবার একটা ফলস ব্রেকআউট দিল, কিন্তু সেটা কোনো আমাদের ডাইনামিক সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছাকাছি ছিল না। যতটা না এই ব্রেকআউটটা যদি আমরা ধরি, যেটা আগের একটা নিচের একটা ডাইনামিক সাপোর্ট থেকে মার্কেট বাউন্স করে আসলো, তো এইটার প্রবাবিলিটি আর এইটার প্রবাবিলিটির মধ্যে ডিফারেন্স আছে। এইটা যদি আমরা 70% ধরি, তাহলে এইটা আমরা 30% ধরবো যে ব্রেকআউটটা হয়তো বা ধরে রাখতে পারবে। আবার এইখানে যখন এইটা ব্রেকআউট হয়ে গেল, তখন এটা কিন্তু 100% বুঝালো যে মার্কেট পড়ে যাচ্ছে। তারপরে তো আমরা 20-এর পরে একটা 21-এ একটা পেলাম বুললনের মতন। সেই বুললনটাও যদি আমরা টপ দেখি 7200, সেই 7200 কিন্তু সেই হায়ার হাই দেখাচ্ছে এবং ডাইনামিক রেজিস্ট্যান্স, মানে কি এখান থেকে আমাদেরকে বের হয়ে যাওয়ার সিগন্যাল কিন্তু লং টাইম ফ্রেমে দেখা যাচ্ছে। তারপরে যেটা হলো 2021-এর অক্টোবর যদি আমরা ধরি, আর এখন 25-এর অক্টোবর, অলমোস্ট 4 বছর আমরা একটা ডাউন ট্রেন্ডের ভিতরে মার্কেট আছে। সেই ডাউন ট্রেন্ডটা নর্মালি যেই সাপোর্টগুলোতে আসছে ডাইনামিক, সেখান থেকে কিছু পুলব্যাক আমরা নিতে পারছি, কিন্তু এই যে ফ্লোর প্রাইসটা, এই ফ্লোর প্রাইসটাই আমাদের যত সময় নষ্ট করছে এবং আমাদের যত ভোগান্তির মেইন কারণ হলো ফ্লোর প্রাইসটা যদি না থাকতো, তাহলে হয়তো বা আমরা এই পুলব্যাকটা এখান থেকে ব্রেকআউট করে আমরা 23-এর ভিতরেই বা 23-এ আমরা আরও 1 বছর বা 1 বছর আগে আমরা হয়তো এখানে একটা লো দেখে পারতাম। সেই লোটা দেখলে আমরা হয়তো এখানে সেকেন্ড কারেকশন অনেকগুলো আপ ডাউন করে আমরা হয়তো চলে যেতাম, কিন্তু এই ফ্লোর প্রাইজের জন্যই আমাদের সময়টা নষ্ট হয়েছে এবং আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আচ্ছা, এখন যদি কারেন্ট প্রাইসটা নিয়ে আমরা যদি মোমেন্টে দেখি, যে হায়ার হাইটা যেটা ব্রেকআউট করলো, সেই ব্রেকআউটটা করার পরে মার্কেট তো জুলাই মাসে ব্রেকআউট করলো। এখন যে ইন্ডেক্সটা কারেকশন হচ্ছে, সেইটা এখন কি বোঝাচ্ছে? ইন্ডেক্সটা কারেকশন হওয়া নিয়ে সেটা যদি আমরা একটু দেখতে চাই, আমরা আগে যদি ফিবো রিটেস্টে যদি দেখার চেষ্টা করি, লাস্ট যে হাই হলো এবং যেটা যদি আমরা টপ যেটা ধরি, এখান থেকে আমাদের চিন্তা ছিল সে হয়তো 7.78 এখান ফিবো থেকেই, যেটা 5360 বা 50 বা 40, এখান থেকে কিছুদিন কনসোলেশন করে মার্কেট আমাদের যে আলটিমেট মানে নিয়ারেস্ট যে ডেস্টিনেশন 6100 থেকে 200, সেইখানে চলে যাবে। কিন্তু এই যে লাস্ট 2টা উইকের যে ফলটা হলো, সেই ফলটা কিন্তু অলরেডি ফিবো 50 দিকে চলে নিয়ে আসছে এবং এই ফলটা আনএক্সপেক্টেড একটা ফল ছিল। এখানে ব্যাকএন্ডে কোনো ফিনান্সিয়াল রিজন বা ডোমেস্টিক কোনো রিজন আমার চোখে পড়তেছে না, কিন্তু উইকলিটা যেখানে ক্লোজ হলো লাস্ট উইকটা, সেটা কিন্তু ফিবো রেক্টেসে 50%-এর ওখানে ক্লোজ হয়েছে। দ্যাট মিনস 50-এর উপরে ক্লোজ হওয়া মানে আমরা যে প্রিভিয়াস যে বুল রানটা দেখলাম, বুলিশ মুভমেন্টটা 4700 থেকে 5600, সেইটা এখনও আমরা বুলিশ ধরতে পারবো। যদি 50-র নিচে 38 বা 20-তে চলে যায়, 23-তে, তখন হয়তো আমরা বলবো যে প্রিভিয়াস যে বুলিশ মুভমেন্টামটা ছিল সেটা উইক হয়ে গেছে এবং মার্কেট এখন বিয়ারিশ মোমেন্টামে চলে গেছে।
আমরা এখনো বুলিশ মোমেন্টামে আছি, যেহেতু 50টা ব্রেক করতে পারে নাই। আর আরেকটা যেটা হলো, সেই 50টা হলো ডাইনামিক সাপোর্টের কাছেও মার্কেট প্রাইস চলে আসছে। তো আশা করি এখান থেকে সামনের উইকে যদি একটা দুইটা সপ্তাহ এখানে কনসলিডেশন হলো, তারপরে মার্কেট চ্যানেলের ভিতরে যদি ঢুকে যায় একটা দুইটা বুলিশ ক্যান্ডেল দিয়ে, তারও তো খুবই ভালো হয়। আর যদি এখন এটাই যদি আমাদের লাস্ট পয়েন্ট ধরে নেই, তারপর যদি ট্রেন বেস স্টেশনটা দিয়ে যদি আমরা ট্রেনটার প্রেডিকশন চেষ্টা করি, এবং এই যে 5112 বা 13 এটাকে যদি ফিবোর 50কে যদি আমরা শেষ পয়েন্টটা ধরে নিই, তাহলে কিন্তু আমাদের ট্রেন্ড বেস এক্সটেনশনে ওয়ানটা দেখাচ্ছে সেই 5200, যেটা আমাদের আলটিমেট টার্গেট ছিল এই লাস্ট 2 উইক্সের আগের এই মুভমেন্ট দিয়ে যে প্রেডিকশনটা ছিল সেটার উপর বেস করে এখন যেখানে মার্কেট অবস্থান করতেছে, এটাই যদি ওর লাস্ট, এবং এখানে কিন্তু একটা সাপোর্টও আছে, হ্যাঁ, স্ট্রং 5120 একটা ভালো সাপোর্ট, সাথে একটা ডাইনামিক সাপোর্ট, সাথে ফিবো 50%। দ্যাট মিনস আমরা এখানে একটা হলো উইকলি সাপোর্ট পাচ্ছি, 2 নম্বর হচ্ছে ফিবো সাপোর্ট পাচ্ছি, 3 নম্বর হলো যে ডাইনামিক সাপোর্ট পাচ্ছি। তিনটা তো সাপোর্ট এখানে পাওয়া যাচ্ছে, এরকম সাপোর্ট, তিনটা সাপোর্ট একসাথে কম্বিনেশন করা বা একসাথে একটা পয়েন্টে দেখা, সেটা আসলে এটা মানে অনেক বড় ব্যাপার, এগুলো সচরাচর এইরকম দেখা যায় না। এবং একসাথে যেটা যদি এখন যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যদি আমরা ধরি, তিনটার সাথে যদি 4 নম্বর হলো যে জুলাই সনদের একটা ব্যাপার ছিল, সেটাও হয়ে গেল। তো 4টা রিজন তো দেখতে পাচ্ছি, সেই সাথে অক্টোবর মাসও শেষের পথে। তো মুভ যদি করতে চাই 4টা রিজনের যে কোনো একটা রিজন হলেই হতে পারে। আর যদি এখানে যদি ফেলে দিতে চাই, তাহলে আমাদের নেক্সট সাপোর্ট ওই 5600 4600 আগে তো দেখতে পাচ্ছি না, দুইটা তখন হয়তো ডবল বটম হয়ে তখন আবার দেখা যাবে, কিন্তু আমার মনে হয় না ডবল বটম হতে এই মুহূর্তে মার্কেট দেখাবে। আমরা এইটাকে যদি ধরে নিই, আচ্ছা, এখন যদি ফিবো এক্সটেনশনে 6200 পাচ্ছি, এখন 6200টা কখন টাইম পিরিয়ডটা কীরকম ধরতে পারি, বিফোর নির্বাচন না আফটার নির্বাচন? তো নির্বাচনের যদি ফেব্রুয়ারি মাস যদি এখন ধরে রাখি, তাহলে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 থেকে 3.5 মাসের মতন একটা সময় আছে। তো মুভমেন্ট যদি আসে 3500, তাহলে 6200 আরও একটা 1100 থেকে 1200 একটা মুভমেন্ট বা 1000 মুভমেন্ট পেতে পারি। তারপরে হয়তো নির্বাচনের ওই সময় আমরা একটা কারেকশন দেখে হয়তো ডাইনামিক সাপোর্টটা আমরা আর একবার হয়তো টাচ করতে পারি। টাচ করার পরে আমাদের মেইন ডেস্টিনেশনকে টাচ করার পরে আমাদের মেইন ডেস্টিনেশন হলো, আমরা হয়তো এখান 6200 থেকে কারেকশন একটু নিব, সেটা আবার ফিবো দিয়ে দেখব যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হাইটের ফিবো কতটুকু কারেকশন হচ্ছে। সেই কারেকশনটা হওয়ার পরে আমরা এইভাবে উঠে যেতে পারি, সেটা হলো 9000-এর দিকে ইন্ডেক্স। আবার হয়তো বা এইখানে এই ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেও আমরা রেসপেক্ট করে আমরা আর একটা কারেকশন আসতে পারি, সেখান থেকে আমরা হয়তো উঠে যেতে পারি সেটা 9600 বা 700। এখন এইটা 9700 বা 600 বললে এখন তো মনে হচ্ছে যে হাসির একটা খোরাক হয়ে যাচ্ছে, কিন্তু ওই হোক মার্কেট, আমরা যদি বুলরান হয় বা আসে, আমাদের এই ডাইনামিক রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করতেই হবে, সেটা 2 বছর হোক, 3 বছর হোক বা 4 বছর হোক, এই ডাইনামিকটা রেজিস্ট্যান্স করে আমাদের মেজর আর একটা কারেকশন আসতে হবে। সেই পর্যন্ত দেখি আমাদের নেক্সট উইকে মার্কেট কি কোনো একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে এই চ্যানেলের মধ্যে ঢুকতে পারে কিনা। সকলকে ধন্যবাদ।